গতকালকে আমরা একটা স্কোয়ার ল্যাটিসের ফর্মুলা পড়ছিলাম। স্কোয়ার ল্যাটিসটা ছিল এরকম যে সেই স্কোয়ার ল্যাটিসে আমরা কতগুলি সাইডকে নাম্বারিং করছিলাম এবং সেই নাম্বারিং এর পরে তাদেরকে এইভাবে আমরা নাম্বারিং করছিলাম যে যদি কোন একটা সাইট 1, তার নিয়ারেস্ট নেইবারগুলি হলো 2, 3, 4, 5, তারপর 2, এটা হয়ে যাবে 6, 7, 1, 8, তারপরে সাইড 3, এটা হয়ে যাবে 7, 8, 9, 1, 4, এটা হয়ে যাবে 1, 9, 10, 11, তারপর 5, তার নিয়ারেস্ট নেইবারগুলি হলো 13, 1, 11, 12, এরপরে যদি আমি যাই ধরো 6 হতো হলো 14, 15, 2, 13, 7, 15, 16, 3, 2, এইভাবে এটা জাস্ট কন্টিনিউ করতে একটা বিশাল একটা লাইন যেখানে প্রতিটা সাইট এবং তার নিয়ারেস্ট নেইবারগুলি দেওয়া ছিল। এখন আমরা এইটাকে হ্যামিল্টনিয়ান হিসেবে কালকে লেখার চেষ্টা করেছিলাম। হ্যামিল্টনিয়ানটা হয়ে গেছিল এরকম, H ইকুয়াল টু, এটা হলো অন সাইট এনার্জি টি, 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 তারপর সবগুলি 0, 0, 0, তারপরটাতে আমি পাইছিলাম টি এপসিলন। আচ্ছা, টি এবং এপসিলন দুইটা একই রকম দেখা যাচ্ছে, কাজে আমি একটু এটাকে একটু ইয়া করে লিখি, এটাকে এপসিলনটাকে আর একটু ইয়া করে লিখি, তাহলে ভালো হবে। এইভাবে লিখি, তাহলে টি এপসিলন, তারপরে 0, 0, 0, টি, টি, তারপরে 2 গিয়ে পাইছিলাম হলো, এটা তো 13 লিখছি, এটা 8 হওয়ার কথা, টি এটসেট্রা। তারপরে তারপরটাতে গিয়ে আমি এইভাবে লিখছিলাম। তাহলে আলটিমেটলি হোয়াট আই গেট ইজ এ স্পার্স হ্যামিল্টনিয়ান। স্পার্স হ্যামিল্টনিয়ান পাওয়ার পরে আমাদের এখন যেটা করতে হচ্ছে সেটাকে আমরা বেসিসটাকে আমি চেঞ্জ করবো। নাও উই চেঞ্জ আওয়ার basis in such a way that the sparse Hamiltonian becomes a tridiagonal ঠিক আছে। তাহলে আমরা এমন ভাবে এটা আমাদের বেসিসটাকে চেঞ্জ করব যেন এটা ট্রাইডায়াগোনাল হ্যামিল্টনিয়ানে পরিণত ট্রাইডায়াগোনাল হ্যামিল্টনিয়ানে পরিণত হ্যাঁ, হ্যাঁ, বলো, কেউ কিছু বলছিলা? আচ্ছা, এখন আমি কিভাবে এটা করা যায়। ট্রাইডায়াগোনাল হ্যামিল্টনিয়ানটা কি জিনিস, সেটা হলো এরকম একটা ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সে একটা ডায়াগোনাল টার্ম থাকবে, একটা অফ ডায়াগোনাল টার্ম থাকবে। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হলো এইটার ইনভার্স 1 সহজে বের করা যায়, সেটা গতকালকে আমরা একটা লিনিয়ার চেইনের মাধ্যমে সেটা দেখছিলাম। তাহলে আমরা এখন তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে কিভাবে এটা করা যায়। ধরো প্রথমে বলছিলাম যে আমি যে আমার প্রথম যে বেসিসটা হবে সেই বেসিসটা হবে এরকম একটা চিহ্ন দিয়ে আমি প্রমাণ করব, দিস শুড বি ইকুয়াল টু 1। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমার ধরে নিতে হবে যে b1 স্কোয়ার, এটা প্রথমে আমরা 1 দিয়ে শুরু করব। এখন আমি যদি 2 বের করতে চাই, এটা হবে h1 মাইনাস an1। প্রথমটাতে
এই টার্মটা একটা বিএন এর আরেকটা টার্ম থাকে না, ঠিক আছে? তাহলে এখন আমি এটা কিভাবে বের করবো? তাহলে প্রথমে দেখি H1 কি। H1 দিস ইজ ইকুয়াল টু H1, এভাবে আমি লিখতে পারি। এটা প্রথমে সেটা এপসিলনের উপর কাজ করবে এভাবে, 1 প্লাস, আর নিয়ারেস্ট নেইবার বলি সেগুলোর উপর কাজ করবে এভাবে, 2 প্লাস টি, 3 প্লাস টি, 4 প্লাস টি ইন্টু 5, এইভাবে আমি করতে পারি। তার মানে একটা ওয়ান বেসিসের উপর যখন হ্যামিল্টনিয়ানটা কাজ করে, সে প্রথম লাইনটা যা 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 আর কি, প্রথম লাইন আমরা যেভাবে লিখলাম, এটাকে দিবে ε1, T2, T3, T4, T5, এভাবে এভাবে সে দেবে। তাহলে আমি জানি যে an ইকুয়াল টু n h n ডিভাইডেড বাই n, এটা হলো তার ফর্মুলা। তাহলে আমি এখন যদি A1 বের করতে চাই, তাহলে এটা হয়ে যাবে 1h1 ডিভাইডেড বাই 1 1, এটাকে আমি লিখতে পারি। তাহলে দেখো এখন যদি আমি এটাকে 1h1 করতে চাই, দেখো আমি এই ইকুয়েশনটা খেয়াল করো, এইখানে যদি আমি এইভাবে লিখি 1h1, তাহলে এখানে পাবো আমি এপসিলন 1 1 প্লাস টি 1 2 প্লাস টি 1 1 3 প্লাস টি 1 4 প্লাস টি 1 5। এইটা 1 1, এই জিনিসটা আমি শুধু সার্ভাইভ করবে, এগুলি সব জিরো হবে, কারণ 1 2 1 3 1 4 এগুলি অর্থোগোনাল প্রপার্টির জন্য এটা জিরো। তাহলে এখানে আমি পাবো এপসিলন। আর 1 1 যদি আমি বের করতে চাই, 1 ইকুয়াল, এটাকে আমি লিখতে পারি এরকম এপসিলন, আর নিচে হবে 1 1 মানে কি 1 1 ইকুয়াল টু 1, তার মানে আমি পাবো এপসিলন। কিন্তু সিলওয়ালা করে দিই, সিঙ্গেল করে বললেও করে দিত। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হলো তোমার A1। এখন আমরা প্রথমে মনে রাখছি যে B1 স্কোয়ার, এটাকে আমি ধরে নিব 1। এবার ধরো আমি 2 বের করতে চাই, 2, তাহলে আমার 2টা কে পেলাম, 2 ইকুয়াল টু লেখা যায় এই ইকুয়েশনটা খেয়াল করি, এই যে তাহলে আমরা 2 তে পাবো আমি H1 মানে হলো, H1 মানে হলো এপসিলন 1 মাইনাস T2 মাইনাস টি, সরি প্লাস T2 মাইনাস T3 প্লাস T4 প্লাস T5 মাইনাস, তারপর দিচ্ছে A1 1। A1 মানে কি, A1 মানে হলো এপসিলন, A1 ইকুয়াল টু এপসিলন, তার মানে এটা হয়ে যাবে এপসিলন, আর এই 1 এটা তো এরকম দেখতে, কাজে এটা লিখবো আমি এভাবে। তাহলে এখন আমি কাটাকাটি যাবে, এটা অতটুকু কাটাকাটি যাবে, শুধু থাকবে T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5। এখন তাহলে আমি যদি ব্রা এন্ড ক্যাট দুইটাকে গুণ করতে চাই, তাহলে এটা হয়ে যাবে ব্র্যাকেট দিয়ে T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5 গুণ T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5। এখন দেখো এটার সাথে যদি এটা গুণ হয়, 2 2 তে হয়ে যাবে 1, তার মানে এটার সাথে এটা গুণ হলে এটা হয়ে যাবে 0। তার অর্থগোনালিটি প্রপার্টির জন্য আমরা পাবো টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 4। এখন আমার বিটি স্কোয়ার যদি আমি বের করি, স্কোয়ার ইকুয়াল টু 2 2 ডিভাইডেড বাই 1 1, তার মানে এখানে হবে 4t স্কোয়ার ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 4t স্কোয়ার।
এইভাবে নেক্সট ইকুয়েশনটা কি, নেক্সট ইকুয়েশনটা হবে H2 আমার এখন বের করতে, H2 H2 আমি যদি বের করতে চাই তাহলে আমার আসলে এখানে ভিতর অনেকগুলি 2 এর ভিতর যেহেতু কি কি আছে, 2 এর ভিতর আছে T2 প্লাস T3 প্লাস T4 প্লাস T5। এখন সরি, লেখা দেখা যাচ্ছে না, এই যে H2 হলো, এই যে দেখো আমি 2 এর জায়গায় আমি এগুলি রিপ্লেস করছি কারণ এটা 2টা আমি এর আগে বের করছি। এখন আমি করব কি, এখানে T2 এর সাথে ইয়া করলে কি কি আসে সেগুলো আমি দেখার চেষ্টা করি। ইয়াটা লাগবে আবার, এখানে করা দেওয়া আছে, এই জিনিসটা আবার লাগবে। তাহলে দেখো 2 যখন আমি লিখবো তখন আমি লিখবো P ইন্টু, প্রথমে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই, এপসিলন 2 প্লাস টি, তার নিয়ারেস্ট নেইবার বলি কি কি, 6 প্লাস T7 প্লাস T1 প্লাস T8। ঠিক আছে, এটা হলো প্রথম এই অংশটা। হ্যামিল্টনিয়ান যখন 2 এর উপর কাজ করে, 3 এর উপর যখন কাজ করে তখন কি হবে, প্লাস এপসিলন 3 প্লাস T7 প্লাস T9 প্লাস T10 প্লাস T1 প্লাস, তারপর 4 এর উপর যখন কাজ করে এপসিলন 4 প্লাস T1 প্লাস T10 প্লাস T11 প্লাস T12 প্লাস, যখন 5 এর উপর কাজ করে তখন আমরা পাবো এপসিলন 5 প্লাস T1 প্লাস T12 প্লাস T30। এইগুলি সবগুলি আমার চলে আসবে, তার মানে এখানে, এখানে চলে আসবে, এখানে হয়ে যাবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু এপসিলন টি ইন্টু 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, আর বাকি টার্মগুলি সবগুলিতে থাকবে হলো টি স্কোয়ার। টি স্কোয়ার এখানে কতগুলি আসে, একবার আছে, কতগুলি দুইবার আছে, যেগুলি একবার আছে সেগুলিকে আমি আগে লিখি 6 8 10 12, আর যেগুলি দুইবার আছে সেগুলিকে আমি এইভাবে লিখবো, ও এটাকে ব্র্যাকেট দিই, প্লাস 2t স্কোয়ার 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 13, আর একটা আছে 4 বার, 4t স্কোয়ার ইন্টু 1। ঠিক আছে, এইগুলি হলো সব হিসাব নিকাশ। এখন যদি ঠিক আগের মতো করে আমি এটু বের করতে চাই, A2 ইকুয়াল টু, তাহলে আমি লিখবো 2H2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, ঠিক আগের মতো আবার এপসিলন পাবো। আর যদি 2টাকে আমি লিখতে পারি এখন 2 ইকুয়াল টু H, সূত্রটা কি, জেনারেল সূত্রটা হলো এটা, বলো এই সরি, ওই দিন কালকে ক্লাসে পড়েছিলাম, এই জেনারেল সূত্রটা হলো এটা, Hn প্লাস 1 ইকুয়াল টু, লিখলে আবার ভুল চুল দেখে ফেলতে পারবে, Hn1, সরি এইভাবে না লিখে এইভাবে লিখি, n প্লাস 1 ইকুয়াল টু Hn মাইনাস an মাইনাস an মাইনাস bn স্কোয়ার ইন্টু n মাইনাস 1।
এখন ঠিক আমি এই সূত্রটা ব্যবহার করব টুটা বের করার জন্য। টুটা যদি আমি এখন বের করি তাহলে আমি পাবো বের করি টু ইকুয়াল টু আমি পাবো টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর প্লাস টি ফাইভ। এটা সমান সমান, এখন আমি যদি বি টু স্কোয়ার বের করি, বি টু স্কোয়ার হবে টু বাই ওয়ান ওয়ান ইকুয়াল টু 4t। ঠিক এটা তাহলে আমরা সবসময় এটা 4t স্কোয়ার পেতে থাকি। ঠিক সিমিলারলি আমরা আমরা যখন থ্রি বের করি, আমি ভুল করলাম, থ্রি বের করা উচিত ছিল। থ্রি বের করলে আমার আমার এটা আসবে হলো এপসিলন টি ইন্টু 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। এটা কোথায় লিখলাম, টি এপসিলন 5 প্লাস ডট ডট টি স্কোয়ার ইন্টু 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 ডট ডট দিয়ে অনেকগুলি আর টার্ম আসবে, প্লাস 2 7 প্লাস 2 9 প্লাস 2 11 প্লাস 2 13। এতগুলি টার্ম আসবে। এখান থেকে আমি এ টু যদি বের করি, এ টু বের করলে এ টু ইকুয়াল টু হলো 2 টি এইচ এ2 এ2 2h2 2h2 divided by 2 2. This is equal to 4 epsilon t square by 4t square equal to epsilon। আর যখন আমি বিটা 3 বের করব, এটা হয়ে যাবে 3 divided by 2 2 equal to, এখানে আসবে 20t4 divided by 4t square equal to 5t square। এভাবে আমি আলফা বিটাগুলি বের করার পর আমি হ্যামিল্টনিয়ানটা তৈরি করতে পারবো। হ্যামিল্টনিয়ানটা হবে এইরকম, এখানে সব ডায়াগোনাল টার্ম হবে আলফা 1 আলফা 2, সরি এ বলছিলাম তো, a1 a2 a3, এভাবে এটা যেতে থাকবে। আর এখানে হবে b1 স্কোয়ার b1 স্কোয়ার b2 স্কোয়ার b2 স্কোয়ার b3 স্কোয়ার b3 স্কোয়ার, এইভাবে আমি একটা কতগুলি অফ ডায়াগোনাল টার্ম পাবো। দিস ইজ ইকুয়াল, এখন এখন আমার কাজ হলো এটাকে গ্রিনস ফাংশন হিসাবে প্রতিষ্ঠা করা। আমি যদি গ্রিন ফাংশন, আমি এটাকে গ্রিন ফাংশনে কনভার্ট করতে চাই, কি করতে হবে আমার? করতে হবে, আর হ্যাঁ প্লিজ বলো। স্যার বিএন বের করার মানে ফর্মুলাটা কি? আচ্ছা, এইখানে এই জিনিসটা আমি একটু এলোমেলো হয়তো আমার হয়ে গেছে, বুঝছো? এই লেকচার শিটটা ইয়াটা আমি, এটা হার্ড কপি আছে আমার কাছে, এই হার্ড কপিটা আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, ওখান থেকে দেখে দেখে আবার ক্যালকুলেশনটা একটু দেখে নিবে। আমি তোমাদেরকে মেইন ইয়াটা দিয়ে দিচ্ছি যে এই ধরনের একটা ট্রাইগোনাল ফর্ম আমরা পাবো। আচ্ছা, আমরা এইটা থেকে দেখার চেষ্টা করি। আচ্ছা, সরাসরি আমরা ইয়াতে আমরা এক কাজ করি, যেটা করব সেটা হলো এটা সরাসরি যেখানে প্রিন্ট আছে সেখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে মনে হয় কিছুটা বেটার রেসপন্স পাওয়া যেতে পারে। একটু ওয়েট করো, আমি এখন এই প্রিন্টটা একটু তুলে বাইর করি। 1 মিনিট একটু দাঁড়াও, আমি ঠিক আছে। হ্যাঁ, প্রিন্টটা কোথায় আছে একটু খুঁজে বাইর। আমি তো একটা প্রিন্ট দেখে দেখে করছি, তো সেটাই আমি বের বের করে দিচ্ছি। এটা আপলোডও করে দিই। এখানে আসলে ক্যালকুলেশনটা দেখানোটা খুব কঠিন, অনেকগুলি টার্ম তো একটু সমস্যা।
পেয়ে গেছি। এটা আসলে হাতে দেখানোর থেকে মনে হয় সরাসরি দেখানোই ভালো ছিল। ওকে, আমি ওখানে চলে আসছি, আমি এখন শেয়ার করতেছি পেজটা। আমি পেজটা এখন শেয়ার করি। শেয়ার স্ক্রিন। তোমাদের মনে হয় এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি একটু ইয়াতে যাই। লিনিয়ার চেনের এটা কিন্তু গতদিন পড়াইছিলাম। এ- এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, বুঝছো? এগুলো আগে কম আসছে, কিন্তু এখন এগুলো গত বছরও পরীক্ষা মানে আসছে। আচ্ছা, এই হলো কি আমার, এই যে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এটা হলো স্পার্স হ্যামিল্টনিয়ান। স্পার্স বা এটা নট ট্রাইডায়াগোনাল। ট্রাইডায়াগোনাল না হলে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না, যার জন্য এখন আমরা ট্রাইডায়াগোনাল করার চেষ্টা করি। এই যে এখানে দেখো, ওয়ান এখানে দিছে, কেট দুইটা দিছে। কেট দুইটা না দিলেও চলবে, আমি যেভাবে কার্ল দিছি তুমি কার্ল দিলেও চলবে, অন্য একটা সিম্বল দিবা, মানে এরকম কেট দিবা না। তারপর মনে করো এটাকে পি ধরে নিছে। এই যে যখন আমি টু দিব, টু বের করার চেষ্টা করব, তখন ফর্মুলাটা হলো H1 কার্ল মাইনাস A1 কার্ল। ঠিক আছে, ইকুয়েশন 3.18টা বলছি আমি। আর যদি টু এর থেকে বড় কোনো কিছু লাগবে, তাহলে আমরা করব কি n+1 লিখবো। এন এর মান তাহলে এখানে 3 হতে পারে। ঠিক আছে, তাহলে আর H=টু হবে তখন n A1 n, মানে আর এই এডিশনাল এই bn স্কোয়ারের টার্মটা এখানে যোগ হবে। তারপর আমরা যাব এখানে, এখানে নতুন বেসিসে যে A1 এর সূত্র হলো এটা NHN এইভাবে আমরা বের করব। আচ্ছা, তারপর এখন একটা এক্সাম্পল আমরা চলে যাই। B1 স্কোয়ার যখন বের করবো, তখন এখানে তিনটা যে লাইন আছে, তিনটা লাইনের যে কোনো লাইনই তুমি ব্যবহার করতে পারো। তো এই যে এখানে দেখাইছে যে এখানে কিভাবে নিয়ারেস্ট নেইবার ম্যাপটা তৈরি করা হয়েছে। এখানে একটা ভুল আছে, এখানে একটা 8 হওয়ার কথা ছিল। আমি জানি না ওদের কেন এটা 13 লেখা হয়েছে, কারণ 13 এর নিয়ারেস্ট নেইবার 2 না। 2 এর এটা একটু হয়তো ভুল আছে এখানে। তারপর আমরা যাব, এই যে দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর এখন এক্সাম্পলে দেখো, প্রথমে আমরা করছি কি H1 জিরোটাকে জিরো ধরে নিচ্ছি, ওয়ান=, আমি ধরে নিচ্ছি ওয়ান। B1 স্কোয়ারকে ওয়ান ধরে নিব, n+1 এই সূত্রে আমার কাজ করতে হবে। কাজ করে তারপরে তুমি H1 এর মান বের করলাম, তারপরে A1 এর মান বের করবো কিভাবে। একটু ইয়ে আছে, কাজ আছে। এই ইকুয়েশনটা আমরা বের করব, ঠিক আছে। এপসিলন এইটা ক্যালকুলেশন আমি এতটুকু আমি দেখাইছি, টু পর্যন্ত আমি দেখাইছি, কিন্তু তারপরে আমার গুলি একটু এলোমেলো হয়ে গেছে। তো H2 যখন আমি বের করব, তখন তো আসলে 2 3 4 5 সবকিছু চলে আসবে। সেগুলি যখন আমি ক্যালকুলেট করব, তখন এখানে এপসিলন আসে A2। তারপরে টু টু কার্লি এটাকে আমি বের করলাম। বের করার পরে এটা আসলো T2 3 4 5। তাই এখন যদি B2 স্কোয়ার বের করো, 2+2 এটা মানে হয়ে যাবে 4T স্কোয়ার। ওয়ান তো ওয়ান মান ওয়ানই। তারপর আমি থ্রি বের করার চেষ্টা করব। থ্রি যখন বের করব, তখন এইরকম অনেকগুলি টার্ম চলে আসবে, কারণ তখন এই যে 2 3 4 5 এগুলি সবগুলি নিয়ারেস্ট নেইবার, এবং তাকে তাকে আমার নিতে হবে। এইখান থেকে আমি A2=এপসিলন, আমরা সবসময় এপসিলন A2 এগুলি এপসিলন পাবো। কিন্তু যখন আমি থ্রি বের করব, এই সূত্রটা এখন আমি ব্যবহার করব, ব্যবহার করে B3² = 5। এইটা তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকে, এটা তোমরা বাসায় ক্যালকুলেট করে এই B3 পর্যন্ত বের করে নিয়ে আসবে। ঠিক আছে, আমরা যদি পরীক্ষায় দিই B3 পর্যন্ত বের করার কাজ দিতে পারি, ঠিক আছে। তাহলে এটা হোমওয়ার্ক থাক, আমরা তাহলে কন্টিনিউ করি। এরপরে আমরা কি করব, এটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করে দিব এই জিনিসটা। তারপর আমরা এখন কি পাবো, আমরা মনে করো এরকম একটা টার্ম পাইছিলাম, যেখানে A1 A2 A3 এগুলো হলো ডায়াগোনাল টার্ম হবে। রেকর্ডিং কি হচ্ছিল? আচ্ছা, রেকর্ডিংটা একটু এখন আমরা তাহলে গ্রিনস ফাংশন যখন বের করব, তখন আমরা সাধারণত গ্রিন ফাংশনে ওয়ান ওয়ান কম্পোনেন্টটা নিই। তাহলে আমি এখানে নিব ওয়ান। এমনিতে গ্রিনস ফাংশন মানে কি, Zi - H ইনভার্স ওয়ান। তার মানে এখানে আমার লিখতে হবে
যে টার্মগুলি আছে সবগুলি জেড, ধরো এখানে আই মাইনাস H11, এইভাবে আমার ইকুয়েশন গুলি লিখতে হবে। এটা হয়ে যাবে -1, এখানে ZI -1, এইভাবে আমার একটা ইকুয়েশন হবে ইনটু ওয়ান কম্পোনেন্ট। এইটাকে আমি ট্রায়াগোনাল ফাংশন হিসাবে ইয়া করতে পারি, আমরা এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু B1 স্কোয়ার Z minus A1 minus B2 square Z minus A2 minus B3 square, so Z minus A3 B4 square, এইভাবে একটা কন্টিনিউয়াস ফ্র্যাকশন হিসাবে আমি লিখতে পারি। কি সুবিধা এই কন্টিনিউয়াস ফ্র্যাকশন লেখার? এই কন্টিনিউয়াস ফ্র্যাকশন লেখার সুবিধাটা হলো, তুমি যদি কম্পিউটারে এই ক্যালকুলেশনটা তুমি দেখাও, তুমি যে কোনো একটা লাইন থেকে শুরু করবা, সে ক্যালকুলেট করবে এটা, তুমি একটা ডু লুপের ভিতর দিয়ে দিলে সে একটা ক্যালকুলেট করতে করতে তোমার G11 এর মানটা তোমাকে বের করবে। এখানে আরেকটা দেখো G11, এটা হলো জেড এর ফাংশন। জেড ইকুয়াল টু আসলে আমরা বলি জেড ইকুয়াল টু EI। EI মানে কি? এটা হলো, এটাকে আমরা বলতে পারি যে একটা এনার্জি, জেড একটা এনার্জি, যেটার একটা একটা পজিটিভ কমপ্লেক্স রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। কারণ আমাদের গ্রিন ফাংশনের ডেফিনেশন অনুযায়ী ডেনসিটি অফ স্টেটস ইকুয়াল টু হলো মাইনাস ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট অফ দ্য গ্রিন ফাংশন। ঠিক আছে, তার মানে আমার যে যখন আমি ডেনসিটি অফ স্টেটস বের করবো, তখন এই গ্রিন ফাংশনটা এটা একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিতে হবে, তার যে ইমাজিনারি পার্টটা সেটাই আমাকে দিবে, যে ডেনসিটি অফ স্টেটস দিবে। আর ডেনসিটি অফ স্টেটস আমাকে আগেই বলছি যে ডেনসিটি অফ স্টেটস পাওয়ার অর্থই হলো আমরা এটা অনেক সহজে, মানে তার যে যত প্রপার্টি আছে একটা ম্যাটেরিয়ালের, সবগুলি আমরা পেয়ে যাব। এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো বিএন এর মানটা বিভিন্ন যে রিকারশন স্টেপ আছে তার সাথে সাথে যদি আমরা এটা কনসিডার করি, দেখবো যে এটা আস্তে আস্তে কোনো একটা সময় এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। কনস্ট্যান্ট হওয়ার যে অর্থ হলো, এই লাইনের কোথাও এক জায়গায় আমি একটা টার্মিনেটর ব্যবহার করতে পারি, কারণ সেখানে যে লাইনগুলি গিয়ে বিএন এর মানগুলি কনস্ট্যান্ট, তখন সেখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি। কারণ বিএন এর মান যদি ডিফারেন্ট ধরনের হয়, একটা অসিলেটরি ধরনের, এখানে আমি কোনো এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো না, কারণ এখানে B1 এর এক স্টেপের মান একরকম, আরেক স্টেপের মান একরকম। কিন্তু যখন এটা মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন যে কোনো একটা লাইনে গিয়ে আমি একটা কনস্ট্যান্ট মান বিএন এর মান ব্যবহার করে এই কন্টিনিউয়াস ফ্র্যাকশনটাকে সলভ করতে পারি। এই ছবিটা দেখাচ্ছে যে আমরা যে ডেনসিটি অফ স্টেটস একটা স্কয়ার ল্যাটিসের জন্য কেমন হয়, সেটা দেখতে এরকম। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা সাধারণত স্টুডেন্টরা হাতে করে ফেলে, হাতে করে, মানে কম্পিউটার কয়েকটা স্টেপ তারা হাতে করে, এবং তারপরে তারা একটা কম্পিউটার প্রোগ্রামিং করে এই জিনিসটা বের। তো এই হলো গিয়ে রিকারশন মেথড। তাহলে রিকারশন মেথড যদি প্রশ্ন হয়, তাহলে কিরকম প্রশ্ন হতে পারে? প্রথমত প্রশ্ন হতে পারে যে রিকারশন মেথডটা কিভাবে আসলে ব্যবহার হয়, এটার এটার প্রথমত লিনিয়ার চেইনটা কিভাবে ক্যালকুলেশনের ভিতর, লিনিয়ার চেইনের ক্যালকুলেশন সহজে করা যায়। তারপর কেন আমার একটা একটা টু ডাইমেনশনাল ল্যাটিসের ক্ষেত্রে লিনিয়ার চেইনটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস, তাই না? কারণ একটা লাইনে ল্যাটিস গুলি থাকে। যখন আমরা টু ডাইমেনশনাল ল্যাটিস নিব, তখন তখন আমরা কেন রিকারশন মেথডটা ব্যবহার করতে হবে? হেডোকে রিকারশন মেথডটা আমরা কি করে তাহলে একটা একটা স্পার্স হ্যামিল্টনিয়ানকে একটা ট্রাইডায়াগোনাল হ্যামিল্টনিয়ানে পরিণত করে, যেন আমরা এই গ্রিন ফাংশনটাকে একটা কন্টিনিউড ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি এবং কম্পিটিশনটা সহজে করতে পারি। এবং কিভাবে কয়েকটা স্টেপ, আমরা হয়তো একটা স্কয়ার ল্যাটিসের ক্ষেত্রে 2 স্টেপ পর্যন্ত রিকারশনের an এবং A1 A2 বা B1 B2 এতটুকু পর্যন্ত ক্যালকুলেট করতে বলতে পারি। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে তাহলে তোমার প্রশ্ন হলে এই ধরনের প্রশ্ন হতে পারে। তো আমরা তাহলে এই অংশটা শেষ করলাম, তারপর আমরা নতুন একটা জিনিস পড়বো। ঠিক, আর 1 মিনিট সময় দিতে হবে, 1 মিনিট পরে।
ঠিক আছে, আমরা একটু পজ দিই 1 মিনিট, তারপর আমরা ডিসঅর্ডার সিস্টেম কিভাবে কাজ করে লেট আস ডিসকাস ডিসঅর্ডার। ডিসঅর্ডার আসলে নানা ভাবে হতে পারে, কারণ এই যে তোমার ক্রিস্টাল ক্রিস্টাল সরি, নেটটা এখানে একটু ডিসকন্টিনিউ করে, ঠিক আছে, মাঝে মাঝে যে এরকম করে, একটু ওয়েট করবা। আচ্ছা, আমার মনে হয় আবার শুরু করি। আমরা এখন আলোচনা করব ডিসঅর্ডার সিস্টেম। ডিসঅর্ডার সিস্টেম কিন্তু নানা রকম হতে পারে, যেমন ধরো যদি আমরা একটা ক্রিস্টাল লেটিসের কথা চিন্তা করি, সেখানে লেটিস এবং বেসিস এই দুইটার মিলে ক্রিস্টাল গঠিত হয়। এমন হতে পারে লেটিস, কোনো একটা লাইনে লেটিসের কোনো লেটিস নাই, তার মানে একদম অ্যাবসেন্স অফ লেটিস, এমন হতে পারে। এমন হতে পারে যে কোনো কোনো লাইনের লেটিস থাকার কথা ছিল 5টা, রয়ে গেছে 7টা। এরকম এরকম ধরনের ডিসঅর্ডার হতে পারে, কিন্তু আমরা প্রধানত যেই ধরনের ডিসঅর্ডার নিয়ে আলোচনা করি সেটাকে বলা হয় সাবস্টিটিউশনাল ডিসঅর্ডার। সাবস্টিটিউশনাল ডিসঅর্ডার। সাবস্টিটিউশনাল ডিসঅর্ডারের মানে কি? মানে হলো, ধরো আমি একটা ছোট একটা লেটিস নেওয়ার চেষ্টা করি। এখানে ধরো যত এ আছে তার নিয়ারেস্ট নেইবার গুলো বি, যত বি আছে তাদের নিয়ারেস্ট নেইবার এ। এটা কিন্তু ডিসঅর্ডার সিস্টেম না, এটা কিন্তু একটা অর্ডার সিস্টেম, কারণ এখানে 50-50 আছে এ এবং বি, এবং যতগুলি এ আছে তাদের নিয়ারেস্ট নেইবার বি, এবং সেকেন্ড নিয়ারেস্ট নেইবার আবার এ, আবার বি এর নিয়ারেস্ট নেইবার এ। কিন্তু এখন কোনো কারণে যদি এমন হয় যে এই এ এর জায়গায় এখানে হয়ে গেছে বি, এই বি এর জায়গায় হয়ে গেছে এ, এই বি এর জায়গায় হয়ে গেছে এ, এইরকম নানা রকম অকারেন্স ঘটতে পারে। এইরকম যদি ঘটে, তখন তুমি এই সিস্টেমটাকে বলবা যে দিস ইজ এ সাবস্টিটিউশনাল ডিসঅর্ডার। তার মানে এটা কিন্তু এখানে ডিসঅর্ডার সিস্টেমটা মানে তোমার ঠিক নাই। এই ধরনের জিনিসটি ট্রিটমেন্ট করার প্রথম যে ইকুয়েশন যেটা করছিল সেটা হলো ভার্চুয়াল ক্রিস্টাল অ্যাপ্রোচ। Crystal approximation, এটা হলো ফার্স্ট অ্যাটেম্প ফর কনসিডারিং দ্য ডিসঅর্ডারনেস। তো এইখানে আসলে কি করা হয়েছিল, এখানে ধরো আমি সেপারেটলি আমি ডেন্সিটি অফ স্টেটস অফ এ এ টাইপস অফ অ্যাটম এটা জানি, দিস ইজ অবভিয়াসলি এ ফাংশন অফ ই। আবার আমি জানি আলাদাভাবে এন বি, বি অ্যাটমের জন্য ডেন্সিটি অফ স্টেটস কত এটাও জানি। তাহলে আমি করব কি, যখন আমি ধরো কনসিডার কনসিডার আমরা কি কনসিডার করতেছি যে এক্স পার্সেন্টেজ অফ এ অ্যাটম আর 1 - এক্স পার্সেন্টেজ অফ বি অ্যাটম কোন এক জায়গায় প্রেজেন্ট আছে। তাহলে আমি হোয়াট ইজ দ্য কম্বিনেশন অফ দিস, and and 0 of E equal to an A of E into x plus 1 - x and b। এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে আমি সলভ করার চেষ্টা করলাম, যে আমি আলাদাভাবে ডেন্সিটি অফ স্টেটস অফ এ অ্যাটম বের করলাম, আলাদাভাবে ডেন্সিটি অফ স্টেটস অফ বি অ্যাটম বের করলাম, বের করে তাদের শুধু তারা কত পার্সেন্ট আছে সেটা দিয়ে শুধু গুণ করে দিলাম। এখন আমরা জানি যে কোন একটা ইকুয়েশনে একটা হ্যামিল্টনিয়ান যখন আমরা লিখি, সেই হ্যামিল্টনের এরকম দুইটা পার্ট থাকে। একটাকে আমরা বলি এপসিলন আই ইআই প্লাস সামেশন অফ টি আই জে অফ টি আই জে, এই ধরনের একটা ইকুয়েশন থাকে। এটাকে বলা হয় সেলফ এনার্জি পার্ট, সেলফ এনার্জি পার্ট। এটাকে বলা হয় ইন্টারেকশন পার্ট।
মানে আমাদের এই কেসে এইখানে তাহলে এইখানের জন্য পাবো আমি এপসিলন এ আর এপসিলন বি, এটা পাবো। আর এইখানে আমার পাওয়া উচিত ছিল টি এ বি বা টি বি এ, টি এ এ, টি বিবি, এরকম চারটা জিনিস আমার পাওয়ার কথা ছিল। আমরা ধরে নিচ্ছি টি এ বি এবং টি বি এ এটা সেম সেম ধরলেও তাহলে আমার তিন ধরনের ইন্টারেকশন আমার এখানে থাকার কথা ছিল। কিন্তু আমরা যখন এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে ডিল করি তখন সে শুধুমাত্র এখানকার সেলফ এনার্জি পার্টের যে ভেরিয়েশন সেটা দেখে, কিন্তু এই ইন্টারেকশন পার্টের ভেরিয়েশনটা সে আর দেখতে ব্যর্থ হয়। কাজেই যদিও ভার্চুয়াল ক্রিস্টাল অ্যাপ্রক্সিমেশন খুব প্রথম একটা অ্যাপ্রক্সিমেশন, কিন্তু এটা একদমই ক্রুড, মানে ভেরি ক্রুড। একটা অ্যাপ্রক্সিমেশন, এই অ্যাপ্রক্সিমেশনটা দিয়ে আসলে প্রপার ডিসঅর্ডারনেস আসলে বুঝে যায় না। তারপরে আসলো সেন্ট্রাল পোটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশন বা সিপিএ বা কোহেরেন্ট পোটেনশিয়াল তারপর আমরা কোহেরেন্ট পোটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা পেলাম, যেখানে একটা হ্যামিল্টনিয়ান আমরা আমরা যদি একটা অ্যালয় কল্পনা করি, এক্স বি ওয়ান মাইনাস এক্স অ্যালয়, এই অ্যালয়ের জন্য আমরা একটা হ্যামিল্টনিয়ান ডিফাইন করতে পারি। এই হ্যামিল্টনিয়ানটা আমরা, এটা একটু কঠিন ফর্মে লেখা, কারণ হলো তোমরা ওই জায়গাটা এখনো পৌঁছাওনি। এপসিলন দেখছে ইউনিভার্সিটি ভালোই আছে। ইউনিভার্সিটির লাইন, ইন্টারনেট লাইনটা খুবই খারাপ, কিছুক্ষণ পর পরই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা দেখি, আমরা এখন বলছিলাম যে আমরা এখন কোহেরেন্ট পোটেনশিয়াল অ্যাপ্রক্সিমেশন আলোচনা করতেছিলাম। আমরা একটা অ্যালয় নিলাম এ এক্স বি ওয়ান মাইনাস এক্স। এখন হ্যামিল্টনিয়ানটাকে আমরা ডিফাইন করবো এইভাবে, এ কে বেগার এ কে প্লাস সামেশন অফ আই এপসিলন আই এ আই বেগার এ আই। এটা হয়তো তুমি একটু অন্যরকম লাগবে, এগুলি আসলে ক্রিয়েশন এন্ড রিলেশন অপারেটর ফিল্ড থিওরিতে এই ধরনের হ্যামিল্টনিয়ান ডিসকাস করে। আমরা জাস্ট ইকুয়েশনটা দেখে রাখি, এই ফিল্ড থিওরিতে আমরা আসলে এখনো জানি না। তাহলে আমরা আমরা উই কনসিডার অ্যাটমিক লেভেলস লিমিট, atomic levels limit epsilon I, where I equal to a অথবা b। তার মানে এই যে এপসিলন আইটা আছে, এটা এটা হতে পারে এপসিলন এ অথবা এপসিলন বি। আর এপসিলন কে কি? এপসিলন কে কে বলা হয় ডিসপারশন রিলেশন। Relation is considered same for both A and B. ডিসপারশন রিলেশন বলতে আসলে বুঝাই হলো, একটা যদি তুমি ইকুয়েশন, একটা গ্রাফ ড্র করো যেখানে তুমি এনার্জির সাথে কে এর সম্পর্ক তুমি ইয়া করো, সেটা হলো ডিসপারশন গ্রাফ। ঠিক আছে? তাহলে বোথ, এখানে একটা শব্দ লেখা হয়নি পিওর। প্রথমে এপসিলন কে হলো এটা পিওর একটা মেটালের জন্য এবং বি এর জন্য তার ডিসপারশন রিলেশন, এবং কিন্তু এপসিলন আই হলো আলাদা একটা এ অথবা বি এর জন্য। হ্যাঁ, আচ্ছা। এখন দা ফার্স্ট টার্ম এটাকে আমরা বলি, এটা হলো ব্লক রিপ্রেজেন্টেশনে লেখা, ডিফাইন্স দা কাইনেটিক এনার্জি
energy of the system বা সিস্টেম বা ইলেকট্রন লিখি, কারণ সিস্টেমের থেকে ইলেকট্রন বেশি যায়। ইলেকট্রন, হ্যাঁ, আর তাহলে এখন সিপিএ আমাদের কি করব? উই require to apply CPA to find the density of space of 0 omega. ঠিক আছে, আমরা corresponds to epsilon k. আমরা একটা n0, আচ্ছা ওমেগা কেন লেখাইছেন? কারণ এনার্জি লেখা আর ওমেগা লেখা একই, ঠিক আছে? তাহলে n0টা এটা এপসিলন কে এর সাপেক্ষে আমরা একটা ডেনসিটি অফ স্পেস বের করব। তবে সেকেন্ড টার্মটা কি? the second term is summation of I epsilon I ai dagger ai, বা এটাকে বলা হয় 1 year approximation, 1 year representation বা representation. এটা কি করে? describe the shift, describes the shift of atomic levels, shift of atomic levels depending on the atom type, on the types of atom occupying site I. তার মানে এটার অর্থ এইটাই বোঝাচ্ছে যে এই যে ইকুয়েশনের এই অংশটা, এটা হলো কাইনেটিক এনার্জি অফ দা ইলেকট্রন। কাইনেটিক অফ এনার্জি থেকে আমি যেই পাবো একটা ডেনসিটি অফ স্পেস পাবো n0, আর এই অংশটা এটা এইটাতে আমি এই ডেনসিটি অফ স্পেসে একটা শিফট পাবো। ডিপেন্ড করবে কিসের উপর? যে কি ধরনের অ্যাটম এখানে ভিতরে আছে। ith সাইটে যদি এ ধরনের অ্যাটম থাকে তাহলে আমি এক ধরনের শিফট পাবো, বি ধরনের অ্যাটম হলে আরেক ধরনের শিফট পাবো। এই হলো কি এই লাইনগুলির মর্মার্থ। এখন আমরা এইখানে অনেক ধরনের কেস ঘটতে পারে, যেমন ধরো প্রথমে আমি একটু সংক্ষেপে যাবো এই জায়গাটায়। প্রথমে ধরো আমরা বলি যে রেফারেন্স হ্যামিল্টনিয়ানের ক্ষেত্রে এই ক্যালকুলেশন কেমন ভাবে করব? রেফারেন্স হ্যামিল্টন, এটা ধরো আমি বলছি এ রেফারেন্স হ্যামিল্টনিয়ান হলো H0, এটা হলো শুধুমাত্র কাইনেটিক এনার্জি টার্মটা থাকবে k। আচ্ছা, কি যে আবার কতক্ষণ ডিসকানেক্ট ছিলাম জানি না। রেফারেন্স হ্যামিল্টনিয়ান হলো গিয়ে আমি শুধু কাইনেটিক এনার্জি টার্মটা নিব। ধরো H0, এখান থেকে আমি ডেনসিটি অফ স্পেস সেটা পাবো, যেখানে গ্রিনস ফাংশনটা ক্যালকুলেট করা যায় এই ইকুয়েশন দিয়ে। আর এটাকে আমরা ডিফাইন করতে পারি -1/π ইমাজিনারি পার্ট অফ গ্রিনস ফাংশনের ওমেগা প্লাস I0, এই অংশ এই ইকুয়েশন দিয়ে আমরা ডেসিভার্সটা ক্যালকুলেট করি। এখন 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 আমরা ধরো বি তে যাই।
পিওর ক্রিস্টালের এর ক্ষেত্রে আমরা কি করব? পিওর ক্রিস্টাল এ যখন আমি নিব, তখন হ্যামিল্টনিয়ানটা আমরা ডিফাইন করবো এইভাবে, এইচ এ ইকুয়াল টু সামেশন অফ কে এপসিলন কে এ কে ডেগার এ কে প্লাস সামেশন অফ আই এপসিলন এ এ আই ডেগার এ আই। এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এপসিলন কে প্লাস এপসিলন এ এ কে ডেগার এ কে, যেহেতু একটা ধরনের ম্যাটেরিয়াল আছে, তখন আমি ডেন্সিটি স্পেস লিখবো এভাবে, এন এ ওমেগা ইকুয়াল টু এন এ ওমেগা ইকুয়াল টু এন জিরো ওমেগা মাইনাস এপসিলন এ, এবং গ্রিন ফাংশন আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু, এটা দরকার নেই, শুধু এতটুকুই দেখলেই হবে। এখন যদি রিয়েল বাইনারি অ্যালয় হয়, সি রিয়েল বাইনারি অ্যালয়, বাইনারি অ্যালয় কিরকম? এ এক্স বি ওয়ান মাইনাস এক্স, এরকম যদি হয়, তখন আমি এইচ ইকুয়াল টু আমি লিখবো সামেশন অফ কে এপসিলন কে এ কে ডেগার এ কে প্লাস সামেশন অফ আই এপসিলন আই এ আই ডেগার এ আই। এখান থেকে আমি এখন আর আমি ডাইরেক্টলি এটা বের করতে পারবো না, এটা আমার করতে হবে যে আমার আমার একটা ম্যাথোডোলজি ব্যবহার করতে হবে, সেটাকে বলা হয় এফেক্টিভ এফেক্টিভ মিডিয়াম মেথোডোলজি। এটা ব্যবহার করতে হবে। তারপরে আমরা লাস্ট একটা টার্ম আজকে পরে শেষ করব, তারপর আবার নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। এই এফেক্টিভ মিডিয়াম মেথোডোলজিটা আমরা খুব সহজে একটু দেখবো। এটা হলো এফেক্টিভ মিডিয়াম এটার বেসিকটা হলো এরকম, ধরো আমি কোথাও বেসিকটা হলো এরকম যে আমি কোথাও মনে করো অনেকগুলি অ্যাটম আছে, অনেকগুলি অ্যাটম আছে, ধরে নিব কোন একটা সাইট আই এ এইদার এ অথবা বি অ্যাটম আছে, ধরে নিচ্ছি আমি আই কোডে অ্যাটম। এখন বাকি যতগুলি অ্যাটম আছে সবগুলিকে আমি ধরে নিব যে তারা বি বা এ না, তারা মাঝামাঝি কিছু একটা। এই ধরনের কনসিডারেশন আমি যখন যাব, তখন এই মেথডটাকে বলা হয় এফেক্টিভ মিডিয়াম মেথড। ধরো এই ক্ষেত্রে আমার হ্যামিল্টনিয়ান কি হবে? হ্যামিল্টনিয়ানটা হবে এইচ ইকুয়াল টু সামেশন অফ কে এপসিলন কে এ কে ডেগার এ কে প্লাস সামেশন অফ ভি, এই ভি হলো এফেক্টিভ মিডিয়াম, ঠিক আছে, ভি এ আই ডেগার এ আই। এখন এটাকে আমি একটা সামেশনের ভিতরে নিয়ে আসতে পারি, এপসিলন কে প্লাস ভি এ কে ডেগার। এখন আমি গ্রিন ফাংশন কিভাবে বের করবো? গ্রিন ফাংশন জি জেড ইকুয়াল টু minus imaginary part of Green's function, কিভাবে লেখা ঠিক হলো না, z minus h inverse 1, আর ডেন্সিটি অফ স্পেস এটাকে লেখা যাবে ne omega equal to minus over 1 by pi imaginary part of Green's function omega plus I0 plus। এখন ভি কে আমি কিভাবে ডিফাইন করব? ভি ইকুয়াল টু 0, এটা কখন? ফর রেফারেন্স ক্রিস্টাল
spell V equal to epsilon A or epsilon B for A or B type of atom or V equal to X epsilon A plus 1 minus X epsilon B for effective medium. এই হলো গিয়ে ভি এর ডেসক্রিপশন। আমি এই ইকুয়েশন দিয়ে সবগুলি করতে পারি। ভি এর মান কখন আমি 0 বসাবো, যখন শুধুমাত্র আমি কাইনেটিক এনার্জি বের করব। ভি এর মান এপসিলন বা এপসিলন বি বসাবো যখন আমি এ বা বি টাইপের জন্য আমি কাজ করব। ভি এর মান আমি এক্স এপসিলন এ প্লাস 1 মাইনাস এক্স এপসিলন বি বসাবো যখন এটা এফেক্টিভ হ্যামিল্টনিয়ানের জন্য। ক্লাস কি শেষ? না, ক্লাস আসলে শেষই করে দিতাম, কিন্তু আবার নেট ডিসকানেক্ট হয়েছে। তাহলে আমরা এফেক্টিভ মিডিয়াম নিয়ে যে কি দেখলাম, যে আমরা একটা ভি ব্যবহার করতে পারি। ভি 0 হবে যখন রেফারেন্স ক্রিস্টাল হবে, ভি ইকুয়াল টু এপসিলন এ বা এপসিলন বি হবে যখন এ বা বি টাইপ অফ অ্যাটম, আর ভি হলো এফেক্টিভ মিডিয়ামের জন্য এই ধরনের একটা ইকুয়েশন আমি ব্যবহার করব। কালকে আমরা শিখবো কিভাবে এই এফেক্টিভ মিডিয়াম পোটেনশিয়ালটা বের করা যায়। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি কারণ এটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো কালকে আমরা সেম টাইমে আবার ক্লাস শুরু করবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমার একটু পরে আবার আর আরেকটা। হ্যাঁ বলো। স্যার ওই যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের একটা অনলাইন ক্লাস হয়েছিল, ওইটার ভিডিও দেওয়া হয়? আচ্ছা, ওইটা এটা আমার আমি আমি আসলে বসতে পারিনি, বুঝছো। আমার তো পরপর ক্লাস হচ্ছে, আমি দেখি বসে আমি দিয়ে দিই। ঠিক আছে, একটু জি স্যার। আমাকে একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, সবাই খোলা আছে।